এইবারের ভিডিওটা হচ্ছে শোক সন্তপ্ত পরিবারের ছোট বধূমাতাকে নিয়ে। বুঝতেই পারছেন কাকে নিয়ে? হ্যাঁ, প্রিয়াকে নিয়ে। প্রিয়া ভীষণ আপসেট। ও ভিডিও করছে, ওকে ভিডিও করতে মানে আমি ব্লক করছি, কেউ খারাপ পেও না, বা আমাকে ব্লক করতে কেউ মানা করো না। একে বুঝতে পারলাম না প্রিয়াকে ব্লক দিতে বা ব্লক করতে কে মানা করেছে। প্রথম প্রশ্নটা আমার এটা। কারণ কমেন্ট বক্সে শুধু একটাই খবর কমেন্ট, না তুমি ব্লক করে যাও, তোমার ব্লগের অপেক্ষা আছি। দিদি তোমাকে নিয়ে যে একজন ভিডিও করে তাকে গিয়ে আমি খুব গালি দিয়ে এসেছি। প্রিয়া ইজ সো হ্যাপি, গালিটাকে আমাকে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে লাভ সাইন দেওয়া, মানে প্রিয়া তো ভীষণ দুঃখে আছে এখন, তাই না? সাধারণত কিন্তু এই সময় ঘরে অনেক কাজ থাকে, কারণ বাড়িতে অনেক লোক আসে, তাই না, হবিষ্যের আয়োজন দিতে। তো এই সময় কিন্তু আমরা মোটামুটি মোবাইল টোবাইল ঘাটার বা দেখার সময় পাই না। না 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 না, প্রিয়া তো ব্লগার, ওর এখন হার্ট সাইন দিতেই লাগবে, তাই না? এই সময়টাতে অনেক ধোয়া টোয়া অনেক কিছু থাকে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে প্রিয়াকে ব্লগ দিতে কে মানা করছে? প্রিয়া ডাইরেক্ট বললেই পারে যে আমাকে ব্লগ দিতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর অমুক না করেছে, বা ব্লগ দিতে কিছু ভিউয়ার্স না করেছে। প্রিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্টও নেই, আমি দেখলাম আগেও আছে কিনা, না কোনো দিন কোনো কমেন্ট নেই যে তুমি ব্লগ দিও না। সবচেয়ে বড় কথা, কার অধিকার আছে কতটুকুন বলার? তোমার মোবাইল, তোমার নেট, তোমার অনলি সোর্স অফ ইনকাম, আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে ব্লগ দিতে না করবে, প্লাস তোমার এখন হাই রিচ পয়েন্ট, হ্যাঁ ভিউজ তোমার এখন হাইয়ে চলছে, যেটা কিনা তোমার 2024-এ চলছিলই না। 2024-এ ওই টাকা টুকার পাওয়ার পর থেকে হ্যাঁ বিশাল একটা ঝড় গেছে। 25-30K 32K তুলতে তোমার জান বেড়ে যাচ্ছিল। হ্যাঁ তুলেছো, ঝটকা মাঝে মাঝে দিয়েছো, যখন ওই সাপের খোলসগুলি পাওয়া গেছিল ঘরের মাঝে, এরকম ভাবে, বা অনেক সময় অনেক কিছু নিয়ে কথা উঠেছে। ওই রিমির উপর ব্যাপারটা আসলো, তখন একবার তুমি ঝটকা মানে অনেকটা হাই পয়েন্টে গেছিলে। আদারওয়াইজ 35 to 45 তোমার ছিল এভারেজ। আমি তো এভারেজ বলছি, তার মানে কখনো জানি না গেছে 50, 60, 70 গেছে, কবি কাবারা, নট অলওয়েজ। ইভেন ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড না, হ্যাঁ যখন ফ্ল্যাট থেকে চলে আসলো, সিঙ্গেল মাদার বলে ডিক্লেয়ার দিল, তখনও গেছিল ভিউজ হাইয়ে। তারপরে আবার যখন ওর বর চলে গেছিল 12 দিনের জন্য ওকে ছেড়ে দিয়ে, তখনও ভিউজ হাই হয়ে গেছিল। কিন্তু এখন শ্বশুরমশার অসুখটার পর থেকে ওর কিন্তু রিচ পয়েন্ট অনেকটা বেশি, অনেক 60-70, মানে একদম দারুণ রিচ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে তুমি ব্লগ ছাড়বে কেন? সবচেয়ে বলো তুমি ছাড়বেটা কেন? তুমি খালি বলছো আমি ব্লগ দিচ্ছি, কিন্তু তুমি বলছো না। এখানেও কি সিম্পিতি নেওয়ার? তোমাকে তো কেউ না করেনি পৃথিবীর ব্লগ দিতে। আমাকে শুধু লিখে গেছে দিদি আপনি প্রিয়াকে ব্লগ দিতে না করবেন না। আমি তোমাকে ব্লগ দিতে না করেছি? সবচেয়ে বড় কথা, আমি নাটা করবো কেন? আর কেউ এই পৃথিবীর কেউ তোমাকে না করবে কেন? কারণ সামনে কাজে অনেক খরচ আছে, খরচ তোমার এখান থেকেই উঠবে। তাহলে এই কথাগুলি বলে একটা সিম্পেথি ক্রিয়েট করা, একটা সিন ক্রিয়েট করা। যারা ঈশ্বরের কাছে যা চায়, শুনেছি ঈশ্বর তাই দেয়। যখন তুমি সবসময় সিম্পেথি চাইবে না, তখন ঈশ্বর সিম্পেথি দেবে। যখন তুমি বলবে না ঈশ্বর আমাকে ভালো রেখো, ঈশ্বর তোমাকে ভালো রাখবে। এটা বোঝার চেষ্টা করো। সিম্পেথিটা কেন? সেখানে তোমার ব্লগ নিয়ে কেউ প্রশ্ন করছে না, সবাই প্রশ্ন করছে কল্পনার পুরনো ব্লগ দিয়ে নিয়ে। সবাই বলছে হ্যাঁ এই তো ব্লগ চলে এলো, এরপরে কল্পনার পুরনো ব্লগ দিয়ে আসবে। হ্যাঁ কালকে আমাকে একজন লিখেছে ওয়াইটিতে কি এরকম নিয়ম নেই যে পুরনো ব্লগ দেওয়া যাবে না? ওয়াইটিতে এরকম কোনো নিয়মই নেই, পুরনো ব্লগ কেন দেওয়া যাবে না? হ্যাঁ 1 বছরের আগের ব্লগও ভিডিও দেওয়া যাবে না কেন? তো এই তোমার ব্লগ দেওয়া নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। কল্পনার পুরনো ব্লগ দেওয়া নেই। ইনফ্যাক্ট কল্পনাকে আমিও বলেছিলাম, সাবিত্রী সাথে তো হবে না, আমিও বলেছিলাম তুমি এত পুরনো ব্লগ দিচ্ছ, তুমি 2-3 দিনে শেষ করে দাও, 40 মিনিটের ব্লগ দিয়ে, সেটা আমিও বলেছিলাম। তখন ও আমাকে তো কোনো কথা বলেনি, কমেন্ট বক্সে লিখেছিল আমি এতটা বড় ব্লগ এডিট করতে সময় পাই না, মানে অল্প করে। সেখানে তুমি ওই ব্লগ না দেওয়ার সিম্পেথি গেইন, মানে এখন একদিকে সিম্পেথি, শ্বশুরের সিম্পেথি চলে গেছে, উনি চলে গেছেন, তো সেখানে আরও তো কিছু সিম্পেথিতে লাগবে। 2-3 মাস পরে ছেলেটাও বড় হয়ে যাবে। 6 মাসের বাচ্চা মানে বেশ বড়, তখন 6 মাসের বাচ্চা নিয়ে সবাই কাজ করতে পারে, তখন আর পাবলিক আউচটা করবে না। আরে বাচ্চা নিয়ে তো সবাই কাজ, 6 মাসের বাচ্চা নিয়ে কে কাজ করে না? কে কাজ করে? গ্রাম বাংলার মেয়েরা তো আরো বেশি কাজ করে। তোমরা তো গ্রামে থেকেও শহরের জীবনযাপন করছো। গ্রাম বাংলার মেয়েরা তো ধান জমি, গরুর দুধ দোয়ানো, তারপর কি বলে এগুলো, কি উঠান লেপা। ইনফ্যাক্ট সাধন সাথীর যে সাথী আছিল, ও কিন্তু উঠান লেপতে দেখেছি, একদম গোবর নিয়ে কষলে, রান্নাঘর মাটির একদম ডেইলি উঠোন লেপা, রান্নাঘর লেপতে ওকে দেখেছি। তো সেগুলি তো তোমাদের গ্রাম বাংলায় থাকলেও তোমাদের মডার্ন লাইফস্টাইল, তাই না? আজকাল গ্রাম বাংলা সেরকম নেই।
সেখানে তুমি তুমি না, আমি তোমাকে গ্রাম বাংলা বলছি না, তুমি সবসময় বলো গ্রামের মেয়ে হয়ে গান করলাম, গ্রামের মেয়ে হয়ে নাচ করলাম, গ্রামের মেয়ে হয়ে এত ঝগড়া করলাম, এটা বলো না তো কখনো। গ্রামের মানুষরা তো লজ্জা শরমটা বেশি থাকে, আমরা বলতেই বলি বাবা গ্রামের মানুষ তো, এদের একটু লজ্জা শরম হায়া থাকে, কিন্তু তোমাদের গ্রামের লোকরা তোমাদেরকে কিচ্ছু বলে না। তোমাদের দুই জায়ের ঝগড়া দেখার পর আমার চিন্তা, আশেপাশের বাড়ি যে কোনো দুই বউ থাকে, এরা জানি কি ঝগড়াটা করা করবে, কারণ এরাও তখন বুক ফুলে ঝগড়া করবে, কারণ ওই যে তোমাদেরকে দেখেছে, আরে ওরাও তো ঝগড়া করেছিল, আমরা করতে আপত্তি কি, লজ্জার কি আছে, ওরাও তো করে বুক ফুলে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, তাই না? আচ্ছা, এখানে একটা খুব সুন্দর প্রশ্ন কালকে আমাকে করেছিলেন, আমি বলেছিলাম যে দেখবো, এখন আমরা আশায় থাকবো প্রিয়া হয়তো, কারণ প্রিয়া বড় ছেলেকে খুব ভালোবাসে, রোজ আমরা শুধু প্রিয়া বলতে না, যে কোনো মানুষ তার সন্তানকে ভালোবাসে। আমরা টাকা রোজগার করি, হ্যাঁ এই যে রোজগার করি, সব কিছু করি, কার জন্য করি? এই দেখো কি গরম লাগছে, তারপরে বসে আছি, কারণ এসিটা থেকে আওয়াজ হয়, হ্যাঁ। তো কার জন্য রোজগার করি? রোজগারটা করি আমরা আমাদের সন্তানদের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার জন্য। তো কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে এখন তাহলে প্রিয়া কি করে ফেটে যাবে, প্রিয়ার শাশুড়ি মাকে তো দেখতে লাগবে, এতদিন তো শাশুড়ি শ্বশুর একসাথে ছিলেন। আমি বলেছিলাম কমেন্ট বক্সে এত বড় বড় কমেন্ট লেখা উত্তর দেওয়া যায় না। আমার মনে হয় আপনারা আমাকে পয়েন্টগুলি তুলে ধরছেন, আমার খুব খুব ভালো লাগছে, আমার বলতে সুবিধা হচ্ছে। আচ্ছা, কেন পারবে না ফেটে যেতে? প্রিয়ার বাড়ির থেকে প্রিয়ার শ্বশুর বাড়ির 35 to 40 মিনিটস। প্রিয়ার শাশুড়ি মা এখনো একাই খান, এখন শ্রাদ্ধের সময়টা তো ঠিক আছে একসাথে খাবেন, তারপর কিন্তু একাই খান, এবং উনি একা খেতে পারেন, অনেকদিন ধরে উনি একাই থাকছেন, একাই খাচ্ছেন, বরং উল্টো উনি রান্না করে শ্বশুরমশাইকে খাওয়াতেন। উনি চাকরি করছেন, মানে এখনো উনি ওই রকম অসুস্থ হয়ে যাননি যে ওনার কোনো হেল্পিং হ্যান্ড দরকার পড়বে, ঠিক আছে? তারপর বাড়ি ভর্তি অন্য লোক আছে, উনি নিজেটা রান্না করে নিজেটা বাজার করে নিজেটা খান। তারপর যখন অসুস্থ হয়ে যায়, মাত্র তো 40 মিনিটস অসুস্থ হওয়ার পর খবর পেয়ে আসতে বেশিক্ষণ সময় নেবে না। কিন্তু সোনা বাবাটা, মানে আমার প্রিয়ার বড় সন্তানটা, তাকে প্রত্যেক দিন 40 এই 80 মিনিটস, মানে 1 hour 20 মিনিটস প্রত্যেক দিন তাকে আপ ডাউন করতে লাগবে। আর সেখানে প্রিয়ার শাশুড়ির ক্ষেত্রে হচ্ছে এখন ঠিকঠাক আছেন, হতে পারে 2-3 মাস পরে ওনাকে একটা চেক আপ করাতে লাগতে পারে, সেটা ওখানে ফ্ল্যাটে গিয়ে 2 দিন চেক আপ করালে হতে পারে। তাই সেখানে আর যদি কখনো শরীর বেশি খারাপ করে যায় তখন নিয়ে গিয়ে ডাক্তার দেখানো যাবে। এখন উনি ঠিকঠাক আছে, এখনই ওই ফ্ল্যাটটা ছাড়ার কোনো মানে হয় না, মানে ফ্ল্যাটে আবার যাওয়াটা উচিত, কারণ বাচ্চাটা এখনো ছোট আছে, কারণ এতে বাচ্চাটার অনেকটা ক্ষতি হয়ে যাবে এই আপ ডাউনটাতে, ঠিক আছে? প্রিয়া যদি মনে করে, তারপরে প্রিয়া কি বলছে, বাচ্চাটাকে বাসে আপ ডাউন করাবে, যেখানে প্রিয়ার হাজব্যান্ডের গাড়ি আছে, ওনার প্রিয়ার হাজব্যান্ডের পার্সোনাল ভেহিকেল আছে। প্রিয়া সেদিন বলছিল একটা ইলেকট্রিক চার্জার স্কুটি কিনে নেওয়া হবে, সো দ্যাট বাচ্চাটাকে বাসে আপ ডাউন করতে সুবিধা হবে। কেন? একটা বাসে যেখানে ওরা পার্সোনাল ভেহিকেলে 35-40 মিনিট চলে আসতে পারে, সেখানে যখন বাসে আসবে, বাস কি করে স্টপে বাচ্চা নামাতে আনবে, দেখা যাবে সেই 40 মিনিটস বা সেই 35 মিনিট জার্নিটা গিয়ে 1 ঘন্টায় কাটাবে। কতটা কষ্ট বাচ্চাটার হবে। তাহলে রোজগার টাকা পয়সা কার জন্য? বাচ্চার জন্য। সেই বাচ্চাটাকে যদি ভালো রাখা না যায় তাহলে কিসের জন্য রোজগার? যেমন প্রিয়ার একটা কন্টেন্ট হাতছাড়া হয়ে গেল। কোন কন্টেন্টটা? পুনে যাওয়ার কন্টেন্টটা। শ্বশুরবাড়ি বেঁচে থাকতেন তাহলে প্রিয়া কিন্তু মাঝে মাঝে ঢুক গিলতে পারলো হলে পুনে। আমাকে একজন প্রিয়ার ফ্যান আমাকে লিখেছিল, যখন আমি বলছিলাম পুনে যাওয়ার কথা বলছিলাম প্রিয়া একটা কাজ করো, তোমার বরকে দিয়ে পাঠিয়ে দাও, ফ্লাইট কারণ একদিনই লাগে আপ ডাউন, মানে এসেতে ট্রিটমেন্ট করাতে, দেখেছি তো, একদিন ডাক্তারকে দেখে দেন, দেখে ওষুধ দিয়ে দেন, নিয়ে চলে আসে, জাস্ট 1 ডে লাগে। তো একদিন চলে গেল ওরা ফ্লাইটে, নেক্সট দিন মানে ওইখানে একদিন রইলো, নেক্সট দিন ফ্লাইটে চলে আসলেই হয়ে যায়, মাত্র 3 দিনে জার্নিটা হয়ে যায়। তারপরে কলকাতা টু ওদের কোচবিহারে, সেখানে তখনই আমি বলেছিলাম তাহলে একটা কাজ করো, তাহলে অভিকে দিয়ে পাঠিয়ে দেয়, কারণ ছেলেটার জন্য খুব চিন্তা, আমারও চিন্তা হয়, কারণ এই সপ্তাহ হলো দিনের শেষে আমি মা। তখন একজন আমাকে লিখেছিল যে আপনি বলছেন প্রিয়া মানে শ্বশুরে দেখতে যাবে, আপনি বলতে পারছেন না যে কল্পনা তুমি এসে কদিন থাকো, প্রিয়া শ্বশুরে যাও, কারণ কল্পনা তো শুনবে না, কল্পনা তো হচ্ছে আরেকজন, শুনবে না আমি জানি, কিন্তু আমি যদি কল্পনার জায়গায় হতাম তাহলে আমি ওই তাসটা মারতাম যে ঠিক আছে 4 দিনের জন্য আমি ছেলের স্কুল মিস করিয়ে আমি আসছি, 4 দিন বা 5 দিন ছেলের স্কুল মিস করলে তেমন কিছু হবে না, তোমরা পুনে থেকে ঘুরে আসো। তখন দেখার উচিত ছিল যে ওরা পুনেতে যায় কিনা। না, অবশ্যই প্রিয়া যাবে, কেন যাবে না? বাচ্চার বলে কথা, একটা মার যাওয়াটা আলাদা। আর রইল বাকি প্রিয়ার ছোট ছেলে জার্নি কি করে করবে? 4 মাসের বাচ্চা আরামসে ফ্লাইটে উঠতে পারে। রইল বাকি রোড জার্নি,
কদিন আগে কিন্তু প্রিয়া এই ছেলেটাকে নিয়ে কলকাতা যাওয়ার একটা প্রোগ্রাম ওর ছিল, সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার কথা ছিল এবং বারবার অভি বলছিল যাও যাও, এরকম সুযোগ হাতছাড়া করো না। এবং প্রিয়া কিন্তু ছোট বাচ্চাটাকে নিয়েই গেল বলে, তার মানে প্রিয়া জানে ওই রোড জার্নিটা করতে পারবে। ও নিজেই বলেছে আহা শ্বশুরের জন্য মিসড হয়ে গেল। তাহলে রোড জার্নিটা হয়ে গেলে পরে ফ্লাইট জার্নিটা ইজ নট সো ডিফিকাল্ট। হ্যাঁ, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা বাচ্চাকে একটু ব্রেস্ট ফিড দিয়ে রাখলেই বাচ্চা খেতে খেতে ঘুমোতে ঘুমোতে ফ্লাইটে একটা আলাদা জার্কিং থাকে, ঘুমোতে ঘুমোতে চলে যায়। 4 মাসের বাচ্চা নিয়ে ফ্লাইটে আপ ডাউন করা যায়, ঠিক আছে। তো এই কন্টেন্টটা কিন্তু প্রিয়ার করতে পারলো না। তখনও তো আমরা বললাম আহারে বাচ্চাটা জন্য পুনে যেতে, শ্বশুরমশাইয়ের জন্য মানে একটা ত্যাগ স্যাক্রিফাইস করলো, পুনে যেতে পারলো না। তো এখন কিন্তু পুনে যাওয়ার রাস্তাটা একদম খুলে গেল। এখন কিন্তু উইথ প্রিয়ার বাচ্চা অবশ্যই ফ্লাইটে যাবে। রোজগার করছে কিসের জন্য? যে কোনো টাকা রাখছে কি জন্য? শুধুমাত্র বাচ্চাদের জন্য। যে কোনো মানুষ, পৃথিবীর কোনো অ্যাসেট না, সন্তান থেকে বড় অ্যাসেট কিচ্ছু না। আর মানুষ চাইলেই সব কিছু পারে। সেই যে রিমি রূপার মা দেখিয়ে দিয়েছে বিএমটি করে, না জানে পড়াশোনা, না আছে ফেস ভ্যালু, না আছে সেরকম অর্থ, কিচ্ছু নাই, কিন্তু 27 লাখ টাকা কোথা থেকে শুধু রিমি রূপার মা না, এরপরও আরেকজন মহিলা, আমি নামটা বলতে পারছি না, তাকেও রিমি রূপার মাই গাইড করেছে, তার সন্তানটাকে বিএমটি করার জন্য হসপিটালে ভর্তি করিয়েছিল। এটুকুন আমি দেখেছি, হসপিটালে ভর্তি করেছিল, এরাও অনেক কষ্ট করে ভর্তি করেছিল। তাহলে এটা হচ্ছে একটা মার চাহাত, আমার সন্তানকে আমি ফিরিয়ে আনবো, আমার সন্তানকে আমি ভালো রাখবো, কি আছে কি নাই, কি টাকা কি পয়সা, কি খাবো কি খাবো না দেখেনি। ওই রুমটার ভেতরে ওই হসপিটাল ড্রেসে সারা দিন রাত্রে বসেছিল। এটাই হচ্ছে একটা মার চাহাত। সেখানে প্রিয়াও মা ওই গোল, আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেখাবো, মানে 10 লাখ সাবস্ক্রাইবার, 10 লাখ সাবস্ক্রাইবারটাকে গোল ইম্পর্টেন্ট না? আমি আমার 2টো বাচ্চাকে সুস্থ সবলভাবে বড় করব, আমি আমার বাচ্চাকে ভালো গাইড দেব, আমি আমার বাচ্চাকে ভালো পারভারিশ দেব। তোমরা বলবে এইসব করতে গেলে টাকার দরকার, টাকাটা কোথার থেকে আসবে? যদি ও ভালো করে ভিডিও না করে। অবশ্যই ভিডিও করতে না করেছে কে? প্রথম কথা, ভিডিও করতে করতে, অত্যাধিক ভিডিও করতে করতে, যেটার জন্য আমি রোজগার করছি, যেটার জন্য আমি সেটাই যদি অবহেলা করি, রোজগারটার কি দাম থাকতে পারে? কিছুদিন আগে অঙ্গুরি ভাবি, ওই যে সাহি পাকরে, হ্যাঁ, ওনার হাজব্যান্ড মারা গেছেন, আমরা সবাই জানি। তো এইখানে ওনার একটা ইন্টারভিউর নিচে কেউ কমেন্ট করেছিল যে শি সেভ হার ক্যারিয়ার অ্যান্ড লস্ট হার ফ্যামিলি। হাজব্যান্ডের সাথে ওর ছাঁচ হয়ে গেলো, হাজব্যান্ড প্রচন্ড এটা এরি হয়ে গেছিলো, কারণ সে যেহেতু একটা ভালো পোস্টে চলে গেছে, সে সারাক্ষণ 10 বছর ধরে শুধু স্টুডিওতে করে গেছে, মানে থেকে গেছে। আর কখন যে ও জানতেই পারেনি কখন ওর বর অল্প ড্রিঙ্ক করতে থেকে একদম ড্রেনে চলে গেছিল। ও নাকি কোভিড টাইমে 2020-21 ও বরকে বুঝলো যে বর প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে গেছে। ও আগে নাকি বুঝতেই পারে না, বলছে আমি তো ঘরে আসতাম তখন ঘুমিয়ে থাকতো, ও ঘুমিয়ে থাকতে থাকতে বেরিয়ে যেতাম। তো মেয়েটা বলেছে যে মা বাবা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। তখন আরেকজন লিখেছে যে অঙ্গুরি ভাবি টু সেভ হার কেরিয়ার লস্ট হার ফ্যামিলি। আর ওর সঙ্গে যে আরেকজন ছিল ফর্সা করে, যে মানে আরেকটা মূল ক্যারেক্টার, সেই মহিলা যে মডেলের রোল করতো, লিখেছে শি লস্ট হার কেরিয়ার টু সেভ হার ফ্যামিলি। দুজন ক্রাইটেরিয়া মানে ছিল মূল রোলে। সে হঠাৎ করে কোভিডের পরে যখন সে প্রেগনেন্ট হলো, সে কিন্তু তার এই এত সিরিয়ালটা, মানে ওকে সপ্তাহে 1 দিন করলেও হবে বলেছিল, তাও সে করেনি। বলছে আমার বাচ্চাকে রাখতে হবে, ভ্যান করতে হবে, ত্যান করতে হবে বলে, ফ্যামিলিকে দেখতে লাগবে বলে সে ছেড়ে দিয়েছে। তো তারপরে আমি ফ্যাশন ডিজাইনিং কোর্স জানি, আমি কিছুটা কাপড় টাপড় দোকান দিয়ে দেবো। তো 2টো মানুষের একটা দুধার দেখিয়ে দিল। তাহলে এখন খুব ভালো ইনস্টাগ্রামে 5টা রিল করা, ফেসবুকে 5টা করে ভিডিও, যেটা গর্ব করে বলেছিল, মনে আছে? ওই কি বলে, কল্পনাকে ঠুকতে গিয়ে, আমি দিনে 5টা করে ইনস্টাগ্রামে রিলস করি, 5টা করে ফেসবুকে করি, ফেসবুক থেকে আমি আর্ন করি। রোজগার দরকার, অবশ্যই দরকার, ট্রিটমেন্ট করানোর জন্য দরকার, ভালো স্কুলে পড়ানোর জন্য দরকার, ভালো থাকার জন্য দরকার। যদি আমি ভালো থাকতেই না পারি, যদি আমার সন্তান অসুস্থ থাকে, টেনশন থাকবে, মেন্টাল পিস থাকবে না, আমি ভালো থাকবই না। তাহলে রোজগার করে কী লাভ? আমার সন্তান স্কুলে গিয়ে ঝিমিয়ে পড়লো, ভালো রইলই না আপ ডাউন জার্নির জন্য, আমার এখানে ভালো টিউশনটা দিতে পারলাম না, আমি নিজে ছেলে বাচ্চাকে পড়াতে নিয়ে বসতে পারলাম না, রোজগারটা আমার কী লাভ হলো? আমি নিজের হেলথ খারাপ হয়ে যাচ্ছে ডিউ টু এক্সেসিভ কাজকর্মের জন্য। আমার নিজের হেলথ ভালো নেই, অসুস্থ শরীর নিয়ে যত কাজই করি না কেন মন চিড়চিড়া থাকে, তাহলে কী লাভ হলো? তাহলে রোজগারটা করা দরকার,
সাথে পরিবারটাকে সাথে নিয়ে থাকাটা দরকার। আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে দিলাম, আর আমি দেখলামও না ফিরে ছেলে কদ্দূর কি পড়ছে। আমার ছেলে অসুস্থ, আমি তাকে ওষুধ খাওয়াচ্ছি, ওষুধের সঙ্গে তার যে পথ্য দরকার, টাইমলি ঘুমানো, টাইমলি ফুড ভ্যালু, টাইমলি তাকে অন্যান্য কোর্স, একটা একাডেমিক ক্লাস সাথে পড়া, ক্লাস 1 to 8 যে কোনো বাচ্চার জন্য আমি বলি কারিকুলামের সাথে এক্সট্রা কারিকুলাম দিতে পারো। ড্রয়িং ক্লাস, যোগা ক্লাস, মেয়ে হলে নাচের ক্লাস, গানের ক্লাস, গিটার শেখার ক্লাস, এইগুলি সময়টাই হচ্ছে 1 to 8, কারণ 9 to 12 ওদের ফিরে থাকানোর সময় থাকে না। তাই আমার বাচ্চাকে যদি আমি ওগুলি শেখাতে নিয়ে যেতে না পারি, হ্যাঁ প্রচুর আর্ন করছি, হয়তো ওই সময়টা আমি বাচ্চাটাকে দিলে আমি ওই সময় 2টা রিলস করতে পারতাম, তাহলে আমার এই টাকাটার লাভ কি হলো, তাই না? তো এগুলি হচ্ছে বেসিক কথাবার্তা। তো যে আমাকে প্রশ্নটা করেছো তাকে আমি উত্তরটা আসলে দিতে পারলাম, বলেছিলাম আমাকে ভিডিওতে উত্তর দেবো। আচ্ছা, এবার আসছি আমাদের বাড়ির ছোট বউ গোয়েন্দাগিরি করতে শুরু করলো, এবং ছোট বউ মানে প্রিয়া গোয়েন্দাগিন্নি হয়ে গেল। আচ্ছা, টিনা সেনের পেছনটা প্রিয়া ভুলতে পারছে না। টিনা সেনও ওকে কমেন্ট বক্সে আবার কমেন্ট করেছে, ওই যে প্রিয়া বলছে ভিডিও দিতে পারি বলে খারাপ পাবে না, হ্যান না তেন না, ওর জন্য লিখেছে ভিডিও দেবে ডেইলি, যে যাই বলুক তোমাদের এটা অনলি সোর্স অফ ইনকাম। সেটা আমিও বলছি, কি যার যাওয়ার সে চলে গেছে, সে তাই বলে তোমাদের জীবনটা থেমে থাকবে না। বাচ্চা দুটো আছে, তাদের ফিউচার আছে, তাই যে যাই বলুক তুমি তোমার কাজ করে যাও। টিনা তোমাকেও বলছি, তুমি একটু ওকে প্রশ্ন করো কে বলেছে ওকে ব্লগ না দিতে, ওই জন্য নামটা করে বলে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেছে, কোন ভিউয়ার্স বলেছে। তোমার নামে যদি কমেন্ট তুলে দিতে পারে, তাহলে যে বলেছে ব্লগ দিতে না, তার কমেন্ট তুলে দেওয়ার মতো আসলে তার সৎ সাহসটা থাকা উচিত, বা তার আশেপাশে কোনো লোক বলেছে। দেখো, যে টিনা সেন একদম ধরে ফেলেছে, পেছন থেকে খেলছে, সে কিন্তু তাকে কমেন্ট করার থেকে দূরে যায়নি। সাধারণত মানুষ যখন, ধরো আমি কোনো জায়গায় কিছু অন্যায় কাজ করছি আর আমাকে কেউ ধরে ফেলছে, তখন আমি কিন্তু সে জায়গায় গিয়ে আর কমেন্ট করব না। যেখানে প্রিয়া হুমকি দিয়েছে যে তোমার আইডিটাকে আমি বুঝে গেছি, তুমি ফেক আইডি, এবং তোমাকে আমি তোমার সমস্ত ভান্ডা আমি ফাটিয়ে দেব আফটার এই মানে কাজটা হওয়ার পর, এই যেই অনুষ্ঠানটা হবে। তারপরেও টিনা সেন তাকে কমেন্ট করেছে, এবং সে কমেন্টটা কি কোথাও আপনাদের কারোর নেগেটিভ বলে মনে হয়েছে? যে যা বলুক তুমি ভিডিও দেবে, কারণ এটা তোমার সোর্স অফ ইনকাম। মনে হচ্ছে গন্ধ পাচ্ছেন যে না, এটা মনে হচ্ছে মানে একটা গন্ধ পাচ্ছেন না, আপনারা এখন বলতেই পারেন যে এটা হচ্ছে মিথ্যা গেমের খেলা, মানে ইচ্ছে করে ভালো সাজছে, এটা আমারও মনে হতে পারে। তারপরেও বলবো, চোর যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে না, সে আবার ওই জায়গাতে এসে ঠিক ওই সময় চুরি করতে আসে না, এটা ভয় থাকে। আচ্ছা, তোমার আইডিতে একটা কমেন্ট করেছি, মানে প্রিয়া লিখেছে, একটু দেখো তো, আর ঠিক ভাবছিলাম তুমি কমেন্ট করবেই, মানে প্রিয়াও জানতো টিনা সেন কমেন্ট করবে, মানে এতটাই প্রিয়া লোকের ভেতরটা বুঝতে পারে। ওর কিন্তু শ্বশুরমশাই মারা গেছে, বেশি দিন হয়নি, গতকাল রাত্রের কথা। আচ্ছা, জাগে লিখেছে, জাগে মানে যেটা লিখেছিল বোধহয়, জাগে একটু ভুল লিখে ফেলেছে, একটু দেখো তো গিয়ে, যাও গিয়ে দেখো কমেন্টটা। প্রিয়া কিন্তু খাওয়ার সময়ও পায় না, বাচ্চাকে খাওয়াতে পারে না, কারণ প্রয়োজন ব্যস্ত থাকে। তার মধ্যে টিনা সেনকে ধরতে লাগবে। তোমরা বলবে দিদি ওর প্রতি একটা রাগ রয়ে গেছে, হ্যাঁ সেটা আমারও আছে, টিনা সেনকে আমিও বলেছি, কে তুমি জবাব দাও। আচ্ছা, তখন টিনা কি লিখেছে, কমেন্ট করবেই কথাটা কেমন যেন একটু টন্ট শোনালো। হ্যাঁ, কমেন্ট করবেই কথাটা কেমন যেন একটু টন্ট শোনালো, এবং এই কথাটার মধ্যে কিন্তু টন্ট বানানটাও কিন্তু ঠিক ছিল, স্পেলিংটা। Anyways, if you want me to stop commenting on your videos, just tell me and I won't comment anymore. No issue. Please, তখন প্রিয়া লিখেছে, প্লিজ চেক ইউর আইডি। দেখো, একটু পড়াশোনা জানি, এটা যদি প্রিয়ার আশেপাশের কোনো লোক হতো বা প্রিয়ার কোনো কাছে পিঠের লোক হতো যে কিনা ঘরের কথা জানে, আমার মনে হয় না প্রিয়া যাকে সন্দেহ করছে তাদের মধ্যে কেউ এত ভালো ইংলিশ সেন্টেন্স লিখতে পারে বলে। এটা আমি প্রথম দিন ও যখন প্রিয়া কমেন্টটা দিল, আমি আগে এত কমেন্ট আসে না, কত খেয়াল করব, তো খেয়াল করিনি। তারপরে আমি দেখলাম যে মেয়েটাকে, বোঝা গেল সে ইয়াং জেনারেশনের কেউ, তার কমেন্টটা দেখার পর তার ইয়াং জেনারেশনের মতো আমার মনে হয়েছে, সে আমাদের মতো বয়স্ক না। এনিওয়েজ, ইফ ইউ ওয়ান্ট মি টু স্টপ কমেন্টিং, দেখুন এইরকম গ্রামার, স্টপ
commenting on your videos. Normal English, ordinary English, এভাবে লিখতে পারতো। Anyways, if you don't want me to comment on your videos, I will stop writing বা commenting. কিন্তু ও কিন্তু সুন্দর একটা ইংলিশ লিখেছে, বেশ স্টাইলিশ ইংলিশ লিখেছে। Just tell me and I won't comment. এই যে I won't, এই won't ইংলিশটাও কিন্তু খুব কম লোক ইউজ করে। I will not comment you anymore. আমিও এটাই লিখতাম। But won't, I won't able to come, I won't able to be there. এটা একটা ভালো গুড ইংলিশ। ইয়েস, ওই যে বললাম ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এই যে ইংলিশ ওয়ার্ডগুলিও লিখেছে, এতেই একটু প্রমাণ হয় সেটা প্রিয়ার আশেপাশে কেউ এত ভালো ইংলিশ জানে না। তার লেখার ধরনটা অন্যরকম হতো, লেখার স্টাইল দেখলে পরে একটু একটু আইডিয়া তোমরা বলতে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তারপরও ওই যে চোর চুরি করে কিন্তু তার একটা না একটা কোথাও সে ছেড়ে যায়। তখন প্রিয়া লিখেছে প্লিজ চেক ইয়োর আইডি। হ্যাঁ, তখন বলছে তুমি দেখো গিয়ে তোমার এখানে কমেন্ট আমি করেছি, তুমি কমেন্টটা তুমি দেখো গিয়ে তোমার ব্লগে কমেন্ট আছে। হ্যাঁ, তখনও বলেছে আরে বাবা আমার আইডিতে তো মাত্র 2টো পোস্ট, তার একটার মধ্যে তো তোমার কমেন্ট চোখে পড়লো না। মানে ও বলছে তুমি গিয়ে আমার আইডি দেখো, তোমার আইডিতে আমি কমেন্ট করেছি। কিন্তু টিনা বলছে তোমার কোনো কমেন্ট আমার আইডিতে আমার চোখে পড়েনি। এবার এটার প্রমাণ দেওয়ার জন্য কি আমার স্ক্রিনশট দিতে হবে? এই কথা শোনার পর কিন্তু আমিও গেছি, দেখি তো আছে কিনা। না, ওইখানে প্রিয়ার কোনো কমেন্ট নেই। তখন প্রিয়া কি লিখলো দেখুন, মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখানেই বলছি আমার এই নাম্বারটা একটা মেসেজ করবে প্লিজ। মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে, একটা মেসেজ আপনি আপ ডিলিট হয় না যদি না সে যে পার্সনটা মেসেজ করেছে সে ডিলিট না করে। আর সে যদি ডিলিট না করে তাহলে টিনা সেন ডিলিট করেছে। টিনা সেন বলছে আমি পাইনি, তার তো কোনো টিনা সেন তো মানে ডিলিট করার কোনো দরকার নেই। ও কিউরিয়াস কি বলতে চাইছে প্রিয়া, এবং প্রিয়া বলছে হয়তো ডিলিট হয়ে গেছে। তাহলে তুমি যদি লিখো ডিলিট কি করে হলো, তো বলতো না আমি লিখেছি ডিলিট কি করে, তুমি যদি ডিলিট না করে থাকো। যদি সেখানে প্রিয়াও ওরকম লিখতো আমিও বলতাম না তোমাকে আমি কমেন্ট করেছি, আমি তো ডিলিট করে দিতাম, তুমি ডিলিট করেছো। সেটা কিন্তু প্রিয়া বলেনি। প্রিয়া বলেছে মনে হচ্ছে ডিলিট হয়ে গেছি, তাই এই নাম্বারটা দিলাম, তুমি আমাকে এখানে নক করো। ভাবতে পারছো? তার কিন্তু বাড়ি, তোমরা বলো আপনার একটু ছেড়ে দিনই টাইমে, তারও কিন্তু বাড়িতে কেউ মারা গেছে। আচ্ছা তখন আরে এই যুগের বাচ্চা তো এই যুগের মতোই কমেন্ট করবে, মানে লিখবে। কি লিখেছে, তুমি তো বললে যে আমাকে চেনো জানো আমি কার ফেক আইডি, আমি ইতিহাস লিখতে গিয়েছিলাম কিছু নাকি লিখেছি যেটা তুমি আমাকে বলেছিলে, তাহলে তো আমার নাম্বারটা তোমার কাছে থাকার কথা। এক কাজ করো তুমি আমাকে মেসেজ বা ফোন করে বলো কি বলার আছে তোমার আমাকে। দারুণ দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে বলেছে গতকালের ভিডিওতে ভালো মতোই কমেন্ট করেছিলাম, বাট আমি আমার দিক থেকে আর কোনো ক্ল্যারিফিকেশন পয়েন্ট বি নেটেড। ম্যাক্সিমাম লোক ক্ল্যারিফিকেশন বানানটা ভুল লেখে, আমি নিজের চোখে আমার জীবনে দেখেছি। কিছু লোক মানে কিছু লোক ক্ল্যারিফিকেশন বানানটা ভুল লেখে। অনেক টিচার টিউশন পড়ায়, টিউশন বানানটা ভুল লেখে। অনেক লোক প্রোনাউন্সিয়েশন লেখে, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন বানানটা ভুল লেখে। এখানে মেয়েটা কিন্তু ক্ল্যারিফিকেশন বানানটাও ঠিক লিখেছে। দেব না আমি কে, তবে তোমাকে প্রমাণ করতেই হবে তুমি যাকে ভাবছো। আমিও বলছি তুমি কাকে ভাবছো আমিও জানি না। তুমি বলছো তোমার আশেপাশে কেউ যে তোমার সব খবর জানে, তোমার পিছনে ছোড়া মারছে, আমি সে। আর হ্যাঁ 13 দিনের ওয়েট করতে হবে না, যখন এখানে প্রমাণ করে দাও, যখন তুমি চাইছো তখন প্রমাণ করে দাও। কারণ আমার সাথে যখন এত আর্গুমেন্ট করতে পারছো তাহলে আর্গুমেন্ট স্পেলিংও ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে তুমি এতটা বিজি না, অনেক সময় আছে তোমার হাতে। দেখলে তো, মানে তার শ্বশুর মরে গেছে, তার ঘরে এত কাজ, মাথার মধ্যে টিনা সেনকে ধরতে হবে, ধরে প্রুফ করতে হবে টিনা সেন তার খুব কাছের লোক। ভেতরে যখন আগুন জ্বলে না তখন কখনোই মনে শান্তি থাকতে পারে না। হিংসার আগুন, প্রতিশোধের আগুন, রিভেঞ্জের আগুন ভীষণ জ্বালা। আর সেই আগুনটা যখন আমরা ফরগিভ করে দেই, যাক গে এখানে আমি বলবোই না, অনেক শান্তি। তো টিনা সেনকে প্রুফ করতে লাগবে। আচ্ছা তারপর কি লিখেছে, অনেক বুদ্ধি করে উত্তর দিলে। হ্যাঁ, তারপর দর্শকের সামনে দেখো, দর্শকের সামনে
ইচ্ছা করে ও দর্শকের সামনে এইটা প্রিয়া বলেছে। কেন জানো তো? কেন তো যখন ওকে প্রমাণ দিতে বলা হয়েছে এসে বলবে টিনা সেনকে আমি বলেছিলাম, আমি বলছি কি বলবে, টিনা সেনকে আমি বলেছিলাম আমাকে মেসেজ করতে। আপনারাই বলুন, সে যদি খাঁটি মানুষ হতো, সাচ্চা ইনসান হতো, তাহলে আমাকে কেন মেসেজে হাই করলো না? অন্য কেউ হলে মেসেজে হাই করতো, মেসেজে হাই করেনি, এটা বলবে। তারপর দর্শকের সামনে একটা রিকোয়েস্ট করছি, তুমি যদি সে না হও তাহলে একটা মেসেজ করো, আর কালকে সকালের মধ্যে তোমার মেসেজ পাবো। টিনা সেন মেসেজে একটু হাই, খুব অসুবিধা হচ্ছে কি বুঝি, ভালো কমেন্ট সেটা তো যে কেউ করতে পারে, জাস্ট তুমি আমাকে একটা কমেন্ট করো। কেন কেন তোমাকে ও কমেন্ট করবে? সে চোর, সে খারাপ, তুমি জানো, তুমি ধরে ফেলেছো, তোমার দায়িত্ব প্রুফ করা। এটা কি খুব কঠিন কাজ? তুমি তার আইডিটা সাইবারে নিয়ে গেল, তো আমাকে বলে গেছে দিদি আমার এটা সাইবার দিয়ে দিতে বলেন, সাইবারে দিয়ে দাও আইডিটা। কোথার থেকে আইডিটা হয়েছে 1 সেকেন্ড লাগবে বার করতে সাইবার ক্রাইমের। না, সাইবারে তুমি অনলাইনও বুক করতে পারো যে এই আইডিটা আমি জানতে চাই কোথা থেকে হয়েছে। তুমি বলেছো, তুমি প্রুফ দেবে। একটা পুলিশ স্টেশনে গিয়ে আমি বললাম আমার বাড়িতে চুরি হয়ে গেছে, তো আমি কি আশা করবো চোর এসে বলবে এই যে দিদি আমি 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 সেই চোর? না, সে পুলিশ খুঁজে বার করবে চোরটাকে। তুমি বলেছো তুমি প্রুফ দেবে, তুমি বলেছো তুমি প্রমাণ দেবে, তুমি প্রমাণ দেওয়া, তুমি ওর কাছে চাইছো প্রমাণ, ও কেন হাই লিখবে? আর এই মেসেজটা তুমি করেছো বুদ্ধি করে। টিনা তুমি ওর সাথে বুদ্ধিতে পারবে না, রাষ্ট্রিক বুদ্ধি অনেক উপরে আমাদের থেকে, ইচ্ছা করে বুদ্ধিটাকে করেছে। দেখুন দেখুন ভিউয়ার্স, বলেছিলাম না প্রমাণ দেব, এই প্রমাণগুলি আমি বলেছিলাম তাকে একটা হাই করতে, আমি তাকে আমার ফোন নাম্বার দিয়েছিলাম। ভেবে দেখুন, আমি তাকে ওপেন প্ল্যাটফর্মে ফোন নাম্বার দিয়েছি, কিন্তু সে আমাকে সেখানে হাই বলেনি। কেন বলেনি? কিসের জন্য বলে? এরকম করে ও ভিডিও হবে, তারপর চারিদিকে কন্ট্রোভার্সি করবে। হ্যাঁ, তাহলে বোঝার বাকি আছে। কেন তুমি হাই করে না? কেন হাই করবে? তুমি খুঁজে বার করবে। তুমি বলেছো, তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো, এই তোমার শ্বশুর মারা গেছে, মাথার মধ্যে ঘুরছে কোথায় কনস্পিরেসি করবো। 13 দিনের কাজের পর তো ভিউয়ার্সরার কাছে আমি কি কন্টেন্ট দেবো, তাই না? কারণ তখন ভিউয়ার্স ইন্টারেস্ট চলে যাবে, বাচ্চারা 2 মাস পর্যন্ত ইন্টারেস্ট থাকবে, তারপরে বাচ্চাদের আমরা ভালো করে জানি বিয়ে 7 বন্ধ থাকে, তারপরে চলে যাবে। বাচ্চাটার প্রতি 2 মাস ইন্টারেস্ট থাকবে, 6 মাস পর্যন্ত, তারপর ইন্টারেস্ট চলে যাবে, তারপরে কন্টেন্ট আনবো আমি আমার, যাকে বলবো আয় আয় আয়। তারপর লিখেছে আশা করে থেকো না, টিনা লিখেছে লাভ নেই, আমি আমার পার্সোনাল লাইফ, এটাই সত্যি কথা, পার্সোনাল লাইফ পার্সোনাল রাখা প্রেফার করি। হ্যাঁ, কেন কেন তোমাকে ফোন নাম্বার দিয়ে ওর পার্সোনাল কথা তোমাকে মানে পার্সোনাল নাম্বারটা দেবে? আমি তো জীবনে কাউকে আমার পার্সোনাল নাম্বারটা দিতে চাই না। আমার নাম্বারটা যদি অন্য কেউ দিয়ে দেয় আমার কিছু করার থাকে না, কিন্তু আমি কাউকে দিতে চাই না। প্রেফার করি না। আই এম নট এনি ওয়াইটি ক্রিয়েটার। হ্যাঁ, ও তো ওয়াইটি ক্রিয়েটারও না। তুমি আমাকে সন্দেহ করছো, যথেষ্ট প্রমাণ দিয়েছি। আমি কোথা থেকে, কোন ভিডিও থেকে, কত মিনিট জেনেছি তোমাকে নিয়ে, ভালো কমেন্ট করে সেটার প্রমাণও চেয়েছো, দিয়েছি। আজকেও তোমার ভিডিওতে ভালো মতে কমেন্ট করেছি তোমায়। তুমি আমাকে সন্দেহ করছো যে আমি সে, আর প্রমাণ করে তো তোমার প্রিয়া। ও আমিও বলছি টিনা সেন একটা ভালো মানুষ না, টিনা সেন একটা খারাপ। টিনা সেন, তুমি যাকে সন্দেহ করছো সেই টিনা সেন, তাহলে তুমি প্রুফ দেবে, তোমার দায়িত্ব। তুমি বলেছো পেছন থেকে খেলছো, সামনে এসে খেলো, আনো তুমি সামনে, কাজ হয়ে যাক, প্রুফ দেবো। তা তুমি কেন ওকে বলছো হাই করতে? আবার তুমি খেলছো, তাই না? কারণ এখন তুমি তারপরে টিনা সেনের কন্টেন্টকে নিয়েই কন্টেন্ট করবে, কারণ তোমাকে কন্ট্রোভার্সি ছুটতে লাগবে তোমার ভিউজটাকে ধরে রাখার জন্য, তোমার অপর পক্ষে ছোট করার জন্য। ছোট করতে করতে লোককে না এমন ছোট হয়ে যেও না যে তোমাকে আর তুমি নিজেকে চোখে দেখতে পারো না, এমনও হতে পারে। তুমি রোজগার 20 টাকা করতে পারো, তোমার 20 টাকা হবেও, তোমার যথেষ্ট হার্ড ওয়ার্কিং ওমেন, আমি জানি হবেও, বাট স্টিল ভেতর থেকে এই যে একটা অ্যাগ্রেসিভনেসটা, কোথায় কে কি কমেন্ট করছে, কোথায় কার ঘরে কি কমেন্ট করছে, এত চিন্তা কেন তোমার? যদি সে হয়েও থাকে, যদি সে তোমার নামে নেগেটিভ কমেন্ট কোথাও কোথাও করেও থাকে, তোমার লোকরা এসে আমাকে কমেন্ট করছে না, বা তোমার লোকরা এর আগে কোনো কন্ট্রোভার্সি এটাকে কমেন্ট করেনি, তখন তারা বলতে আসছে এ ধরে ফেলেছি, তুই বোধহয় অমুক। কেন? ভেতরে শান্তি নেই,
ভেতরে একটা অতৃপ্ত জ্বালা। জ্বালাটা হচ্ছে কমেন্ট বক্স খুলে দিয়েছে, জ্বালাটা হচ্ছে শ্বশুরের মার্কেটটা ভাগাভাগি হয়ে গেছে। শ্বশুরের মার্কেটটা ভাগাভাগি হয়েছে, মার্কেটটা একা ধরে রাখতে পারোনি। হামসে আমার থেকে বড় কেউ না, সেটা করতে পারোনি। তুমি চাইলেও তোমার থেকে বেশি বড় লোক ওই মেয়েটা হতে পারবে না। তোমার রোজগার অনেক বেশি, তোমার ইনকাম অনেক, গভর্নমেন্ট এমপ্লয়ির ইনকামের একটা লিমিট থাকে, স্যালারির একটা লিমিট থাকে। তোমার ইনকামের লিমিট নেই, সেটা আমিও জানি, জানি না তারা জানে কিনা। তারপরও এত খুশি কেন? তোমার কমেন্ট বক্সে শুধু পজিটিভ কমেন্ট, তোমাকে নিয়ে পুরো কন্ট্রোভার্সি শুধু পজিটিভ ভিডিও করে। তারপরও জ্বালাটা কোথায়? দগদগে ঘাটা কোথায়? আগুনটা কোথায়? কোথায়? কিসের জন্য এত আগুন? একদিনের জন্য হলেও তো এই ভাসুর তোমাকে খাইয়েছিল, একদিনের জন্য হলেও তোমার এই বড় সন্তানকে এই বড় যা দুধ খাইয়েছিল। দুধ কাকার্স মানুষে বলে। তুমি সব ভুলে গিয়ে তুই করেছিস, তুই বলেছিস। তোমার মতো এত বড় চ্যানেল, তোমাকে আমিও ভালোবাসি, তুমি সেটা জানো ভালো করে। তুমি ভালো করে জানো, হ্যাঁ, কিন্তু সেইগুলি তোমার চোখে না। তোমার চোখ জানো তো, তুমি ওই খারাপ দেখতে দেখতে না তোমার সামনে যে ভালো জিনিসগুলো তুমি হারিয়ে ফেলছো। ওই জানো না, ছাগলের 6টা বাচ্চা ছিল, ছাগলের 6টা বাচ্চা, একটা বাচ্চা হারিয়ে গেছিল। ওই যেই বাচ্চাটা নেই সেটা খুঁজতে খুঁজতে ছাগলটার বাকি 5টা বাচ্চা কোথায় গেল ও আর ধ্যানই রাখিনি। তোমার আসলে এরকম, তোমার জীবনে সমস্ত সুখ আছে, তোমার জেঠিমা, আশেপাশের লোকরা, তোমার মা, তোমার পিসি, তোমার বাড়ির লোক সবাই ভালোবাসে, তোমার নিজস্ব নামে, নিজস্ব ফ্যামিলিতে বেঁচে আছো। তুমি সব ছেড়ে ওইটা মনে আমার নামে নিন্দা করছে, ওইটা মনে আমাকে এরকম বলছে, করুক না, ও তোমার নামে নিন্দা করুক, তোমাকে সোশ্যাল মিডিয়াতে ছোট করুক, তোমার মতো তো হতে পারবে না, তোমার মতো এরকম জায়গা তো পাবে না। ওটা ভেবে শান্ত থাকো না। একটা মৃত বাড়িতে তুমি একটা তোমার ভিউয়ার্স হোক, যায় কিছু হোক, তার পেছনে তুমি পড়েই আছো। এই তুই বলে বলে টু মাচ না? আইডিটা তো আছে তোমার সামনে, ও তো ডাইরেক্ট তোমাকে বলছে যে আপনি যান সাইবারে, আপনি প্রমাণ করুন। কিন্তু কোথায়? তুমি সেগুলো শুনছো না, মানছো না। টু মাচ প্রিয়া, টু মাচ। আচ্ছা, এইবার একটা কমেন্ট আমাকে করেছিল, একদিন আপনি দেখাবেন তো প্রিয়ার বাপের বাড়ির লোকদের প্রশংসা করে। দেখুন, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে ভিডিওটা আমি এখানে রাখছি। আমি প্রিয়ার বাপের বাড়ি কতটা ভালো সেটা একটা ভিডিও করেছিলাম। যখন দীপালিকে নিয়ে কমেন্ট নিয়ে প্রিয়া ভিডিও করেছিল, তখন দীপালিকে বকেছিলাম। আমি দীপালি আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি আমি আর কথা বলবো না, ঠিক আছে? আমি একটু শর্টকাটে বললাম। অবশ্যই প্রিয়ার মা খুব ভালো মানুষ, প্রিয়ার মা এইসব ব্যাপারে থাকে না, উনি আসেন, কাজ করে। অনেক বলছে প্রিয়ার মা কত কাজ করে, প্রিয়ার মা কাজ করে প্রিয়ার ঘরে এসে, ঠিক আছে? নিজের মেয়ের বাচ্চা হয়েছে, নিজের মেয়ের সিজার হয়েছে, তার জন্য কাজ করতে আসে। এমন না প্রিয়ার পুরো খানদান একসাথে খাচ্ছে তার জন্য উনি কাজ করতে এসেছে, না, উনি তার জন্য কাজ করতে এসেছেন কারণ এই সংসারটা প্রিয়ার সংসার। তাই মেয়ের বাচ্চা আছে, মেয়ের দিকে নাতিকে পালছে, মেয়ের রান্না করে দিচ্ছে, মেয়ের জন্য বাজার নিয়ে আসছে। একটা মা তার মেয়ের জন্য করে। ঠিক তেমনি কল্পনার দিদিও এসে কল্পনার বাড়িতে একদিনের জন্য রান্না করেছিল, দরকার নেই, কল্পনা ছোট বাচ্চা নেই, কল্পনার দরকার নেই। তো সেখানে একটা মা এসছে তার মেয়েকে, হ্যাঁ অবশ্যই তার তো শুধু মেয়েকে খাইছে, সঙ্গে তো শ্বশুর খাইছে। শ্বশুর যখন প্রিয়ার সঙ্গে আছে তাহলে তো খাওয়াতে হবেই, প্রিয়ার সাথে আছে খাওয়াতে হবেই। এমন না যে প্রিয়ার শ্বশুর আলাদা খাচ্ছে আর সেখানে তরকারি বাটি নিয়ে নিয়ে প্রিয়ার মা গেছে বেয়াই খান, ছেলে মেয়েকে দিতে পারি আপনি খান, এরকম না। মেয়ের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, তাহলে কি বলবে, তোর জন্য এনেছি মা, বেআইনকে খাওয়াস না, রান্না করেছি মা, বেআইনকে খাওয়াস না। তো অবশ্যই খুব হার্ড ওয়ার্কিং, অ্যাকচুয়ালি প্রিয়াদের সবাই হার্ড ওয়ার্কার। প্রিয়ার বাবাও কাজ করতে পারে, ক্ষেতের কাজ করার সময় দেখেছি। প্রিয়ার বোনও প্রচণ্ড কাজ করতে পারে, প্রচণ্ড, যেমনি রান্না করে তেমনি সাজে তেমনি নাচে, সব দিকে অলরাউন্ডার। প্রিয়ারও প্রচুর গুণ। আর অবশ্যই প্রিয়ার মা মুখটাকে বন্ধ রাখে, যেটা কিনা দীপালি করতে পারিনি। তার জন্য কিন্তু দীপালিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি। আর যে প্রিয়ার মা বলছে না, প্রিয়ার মা খুব কাজ করতে আসে, প্রিয়ার মা প্রিয়ার শ্বশুরের জন্য কাজ করতে আসে না, প্রিয়ার মা প্রিয়াকে হেল্প করতে আসে। ইনফ্যাক্ট এই বাচ্চাটা হওয়ার আগেও প্রিয়ার প্রচুর কাজ করতো, একাই করতো, তখন কিন্তু প্রিয়ার মা আসতো না। এখন যেহেতু মেয়ের এত অসুবিধা, মেয়ের ছোট্ট একটা বাচ্চা হয়েছে, তার জন্য মা আসে। এমনকি যখন বড় ছেলেটার ওই ধরা পড়েছে তখন কিন্তু প্রিয়া প্রচণ্ড ভেঙে গেছিল, তখনও কিন্তু প্রিয়ার মা আসেনি,
প্রিয়ার ঠাম্মা এসেছিল ওই সময় সাহায্য করতে এবং বলেছিল আমার এই দুঃসময়ে আমার ঠাম্মা ছাড়া আমার পাশে কেউ নেই, ঠাম্মা এসেছিল। তাই একটা মা যদি মেয়ের পাশে মেয়ের বিপদের দিনে না দাঁড়ায় তাহলে কাকে আশা করা যাবে? আর এরকম মা মানে ইয়াং, যথেষ্ট কম বয়সী, যথেষ্ট হার্ড ওয়ার্কার এবং সব পারে, স্কুটি চালাতে পারে, গাছ লাগাতে পারে, স্টাইলিশ রান্না করতে পারে, নাতি রাখতেও পারে, ওভারঅল সব পারে। যেখানে প্রিয়ার শাশুড়ি বিগ জিরো, সেখানে প্রিয়ার মা সব দিকে মানে অলরাউন্ডার। একা সংসার করেছে, 3টে বাচ্চাকে একা একা নিয়ে বড় করছে, তাই ওনাকে তো সব দিকে হতেই হবে। তাই প্রিয়ার মাকে বা প্রিয়ার বোন, ছোট বোন তো স্মার্ট গার্ল, সেই সমস্ত এই কথাবার্তাতে পড়বেও না, পোষাবেও না। তো অবশ্যই প্রিয়ার মা বোন ওদের ফ্যামিলি ম্যাটারে পড়েনি, যেটা কিনা দীপালি পড়েছে এবং ভুল করেছে। দীপালিও ভিডিওতেও তো একদিন বলেছিল, আরেকদিন কমেন্টে বক্সে ওরকম উত্তর দিয়েছে। তাই প্রিয়ার বাপের বাড়ির লোক অবশ্যই ভালো, তার মানে এই না কল্পনার বাপের বাড়ির লোক খুব খারাপ। ওরাও বোনের ঝগড়া দেখতে দেখতে ওরাও টায়ার্ড হয়ে গেছে। কত ঝগড়া দেখা যায় বলুন তো। বাই।